রাতের বেলায় ঝিঝি পোকাগুলো গুনগুন করে কানের অবস্থা ঝালাপালা করে দিচ্ছে। এখন প্রায় রাত 12টার কাছাকাছি সময়। খুলনার চৌধুরী বাড়ির বিশাল ছাদের এক কোণায় বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে বসে আছে নিঃশব্দে এক যুবক। সে হচ্ছে নাজনীন। ঘণ্টাখানেক আগে কায়নাত তার দাদির সকল কথোপকথন শুনেছে। কায়নাতের প্রত্যেকটা বলা কথা তার বুকে গিয়ে লেগেছে। কায়নাত আজ নিজের মুখে স্বীকার করল ও অর্ণকে ভালোবাসে। ভালোবাসে সেই রাগী রুক্ষ ছেলেটাকে। নাজনীন একচিলতে হাসল। চারপাশটা স্তব্ধ। শুধু নাজনীনের নিঃশ্বাসের শব্দ আর দূরের কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। ছাদের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে সে। এক হাতে মাথা চেপে ধরা, অন্য হাতে ধরা সিগারেট ফুঁসছে। নাজনীন চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, তুমি কি জানো কায়নাত, আমি আজও তোমার জন্য জেগে থাকি। চাঁদটা আজও তোমায় মনে করায়, একদম তোমার ঘরের প্রত্যেকটা কোণার মতো। একদিকে ঝলমলে আলো, আরেকদিকে ছায়া। তুমি হাসলে অন্য কারো জন্য, আর আমি দাঁড়িয়ে রইলাম শুধু ছায়ার দিকটায়। হঠাৎ একটা হাওয়া বইল। নাজনীনের চুলগুলো এলোমেলো করে দিল। সে চোখ মেলে তাকালো আকাশের দিকে। তুমি ভালো থাকো, এটাই বলি সব সময়, কিন্তু জানো, কেমন জানি একটা অপূর্ণতা নিয়ে ভালো আছো তুমি। যেন আমার কষ্টটা তোমার বুকের ওপারে গিয়ে একটু ছুঁয়ে আসে। তার কণ্ঠ রুক্ষময়, কিন্তু তাতে অভিমান নেই। আছে কেবল ভালোবাসার একটা শান্তি, অথচ ক্ষতবিক্ষত ধরন। তোমার হাতে হাত রাখা হতো না হয়, তবু তুমি একটু বুঝতে কায়নাত, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম ভুলে, আর তুমি হয়তো ঠিকই ভুলে গেছ। চাঁদের আলোয় তার চোখে জল চিকচিক করে ওঠে। সে মুখ ফিরিয়ে হাসে, একটা ক্লান্ত, পরাজিত, অথচ অদ্ভুতভাবে সুন্দর হাসি। ভোর সকালে কায়নাত ঘুম থেকে উঠে গোসল করল। রাতে কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য ঘেমে নিয়ে একাকার। গোসল সেরে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে জামাকাপড়গুলো ছাদে ছড়িয়ে দিয়ে এলো। এখনও আলো ফোটেনি তেমন, আজান দিয়েছে খানিকক্ষণ আগে। কায়নাত নিচে এসে মাথায় হিজাব জড়িয়ে জায়নামাজ বিছিয়ে একপাশে তসবিহ আর পাশেই কুরআন রেখে নামাজে দাঁড়াল। নামাজ শেষ করে ঘণ্টাখানেক কুরআন তেলাওয়াত করে উঠে দাঁড়াল। মনটা ভীষণ ফুরফুরে লাগছে এখন। সে জানালার পর্দা সরিয়ে দিতেই হালকা আলোয় আলোকিত হলো পুরো ঘর। কায়নাত মুচকি হাসল, মাথার হিজাব খুলে ওড়না পেঁচাল। ফোন হাতে নিয়ে দেখল নিশার ফোন থেকে 3 বার কল এসেছিল রাতে। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে সময়টা দেখে নিল। এখন তো ভোর, নিশা নিশ্চয়ই এখনো ঘুমে। ওকে কল দিয়ে ডিস্টার্ব করা ঠিক হবে না। কায়নাত ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। রেখা বেগম ও আতিয়া বেগম উঠে গেছেন, কাজেও লেগে পড়েছেন। কায়নাত হেঁটে হেঁটে সদর দরজা পেরিয়ে এলো। মুরগির ঘরের দরজা খুলে দিতেই ঝরঝর করে বেরিয়ে এলো অসংখ্য দেশি মুরগি, সাথে কিছু ছাও। কায়নাত ঠোঁট প্রসারিত করে হাসল। বাড়ির ভেতরে গিয়ে চাল নিয়ে এলো ওড়নায়। বাইরে এসে ছিটিয়ে দিতেই মুরগিগুলো একত্রিত হলো। মাথার ওপর দিয়ে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। কায়নাতের খুব করে মনে পড়ল ঢাকায় অর্ণদের বাড়ির ফুলে ভরা বাগানটার কথা। কত রকম ফুল দিয়ে ভরা বাড়িটা। আর দেখা হবে না হয়তো। সে দীর্ঘশ্বাস ফেলে বাগানের দিকটা এগিয়ে গেল। নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে। দেয়ালের ওপাশ থেকে পুকুরের পানির শব্দ আসছে। নিশ্চয়ই হাসান আর নাজনীন মিলে পুকুরে মাছ ধরতে নেমেছে। কায়নাত ভালো করে মাথা ঢেকে বাড়ির মেন গেট পেরিয়ে ডান সাইডে এলো। পুকুরে নাজনীন আর হাসান মিলে মাছ ধরছে। কায়নাত পুকুরের ডাঙায় দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, তোমরা 2 ভাই কি মানুষ হবে না? এই ভোর সকালে না আমি তোমাদের পুকুরে নামতে মানা করেছিলাম, ভুলে গেছ? হাসান হতভম্ব হয়ে কায়নাতের দিকে তাকালো। আর চোখে নাজনীনের শান্ত মুখশ্রী দেখে মিনমিন করে বলল, বুড়ি, তুই যাওয়ার পর থেকে একদিনও পুকুরে নামিনি। আজ তুই আছিস বলেই নেমেছি। তুই না এই পুকুরের মাছ খেতে পছন্দ করিস? তাই বলে এই ভোর সকালে? এখনই তো সময় মাছ ধরার। আমি তোমাকে সময় শেখাচ্ছি? আর যদি দেখেছি বা শুনেছি এই ভোর সকালে দুজন পুকুরে নেমেছ, তাহলে আমার সাথে আর কখনো কথা বলবে না তোমরা। রেগে যাচ্ছ কেন? নামবো না আর। হাসানের কথা শেষ হতেই বাড়ির ভেতর থেকে নিধি বেরিয়ে এলো। এসে কায়নাতের পাশে দাঁড়ালো। কায়নাত পায়ের জুতো খুলে সেখানে বসল আরাম করে। ওর দেখা দেখি নিধিও বসল। হাসান, নিধি আর কায়নাত মিলে গল্প করল কিছুক্ষণ। শুধু সেখানে নাজনীন ছিল শক্ত পাথরের মতো চুপচাপ। সে শুধু তার রাগিনী রানীর মধুর কণ্ঠস্বর শুনে গেছে। প্রাণ যে ভরে না এই মেয়ের কণ্ঠ শুনে। কি দুর্ভাগ্য তার! নিজের কাছে আগলে রেখেও ভালোবাসার মানুষটাকে ঘরের বউ করে নিজের একান্ত নারী বানিয়ে রাখতে পারল না। হাসান পুকুর থেকে উঠে এলো। নাজনীন কিছুক্ষণ পর উঠল। কায়নাত বড় পাতিলে উকি মেরে মেরে দেখছে আজ কি কি মাছ ধরেছে।
নিধি পাতিলটা ধরে বাড়ির দিকে হাঁটা ধরল। হাসান বলল, বুড়ি, চল বাড়ি যাই, চা বানানোর জন্যে রান্নাঘরে দৌড়ে যাবি বুঝলি? কায়নাত ঠোঁট কামড়ে হাসল, মৃদু মাথা নাড়িয়ে বলল, অবশ্যই যাব। বাড়ির ভেতরে পা রাখতেই আতিয়া বেগম হাতে ফোন নিয়ে কায়নাতের নিকট এগিয়ে এসে বললেন, নে, তোর শাশুড়ি ফোন দিয়েছে। কায়নাত হাত বাড়িয়ে ফোন নিল, কানে ধরে সালাম দিল। বেহরুজ বেগম সালামের উত্তর নিয়ে বললেন, কেমন আছো কায়নাত? জি আম্মু, আল্লাহ ভালো রেখেছেন। আপনার আব্বুর শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি করছো? বাইরে গিয়েছিলাম একটু। হাসান ভাই আর নাজনীন ভাই মিলে মাছ ধরল পুকুর থেকে। বেহরুজ বেগম বেশ কিছুক্ষণ কায়নাতের সাথে কথা বললেন। কায়নাত আতিয়া বেগমের কাছে ফোন দিয়ে নিজের ঘরে ফিরে এলো। ফোন হাতে নিতেই দেখল হোয়াটসঅ্যাপে নিশার মেসেজ এসছে। তাড়াতাড়ি অ্যাপ ওপেন করে ইনবক্সে ঢুকল। একটা ভিডিও পাঠিয়েছে নিশা, যেখানে দেখা যাচ্ছে সকাল সকাল রাগী গম্ভীর অর্ণ বাগানে এসে বেতের চেয়ারে বসে চা খাচ্ছে, আর মালির সাথে কি নিয়ে যেন কথা বলছে। গায়ে ধূসর রাঙা একটা টি শার্ট, এলোমেলো চুলে লোকটাকে ভীষণ স্নিগ্ধ লাগছে দেখতে। কায়নাত শুকনো ঢোক গিলল। সাথে সাথে নিশা কল দিল। কায়নাত কল রিসিভ করে কানে ধরতেই নিশা বলল, ভাবি গো, কোথায় তুমি? কতদিন দেখি না তোমাকে। কায়নাত খিলখিল করে হেসে উঠল, বলল, খাঁচা থেকে উড়াল দিয়েছি ননদী, আর আমায় পাবে না। নিশা বোধহয় ঠোঁট কামড়ে হাসল, ফিস ফিসিয়ে বলল, শোনো কায়নাত, আজ তোমার জন্য একটা উপহার আছে। উপহার তোমার কাছে পৌঁছালে আমি তোমাকে কল করব, বুঝলে? বলবে কিন্তু উপহারটা তোমার পছন্দ হলো কিনা। কিসের উপহার? তোমার আত্মার। খট করে কল কেটে দিল নিশা। কায়নাত হতবম্ব হয়ে কান থেকে ফোন সরিয়ে নিয়ে ভাবল, নিশা আবার কোন উপহারের কথা বলল? উপহার মানেই আতঙ্ক। প্রথমে ফুল গাছ, তারপর শুবে হিসেব সাদা রঙের জামা কাপড়, তারপর আবার চিঠি। তাহলে এখন আবার কিসের উপহার? কায়নাত ভাবল না বেশি, কে জানে কি আছে কপালে। দুপুরবেলায় নিশা বাড়ি থেকে খাবার নিয়ে বাবার অফিসে এলো। ভাইয়ের রুমে বসে অর্ণর ভেতরের রেস্টরুম থেকে আইসক্রিমের বক্স নিয়ে এসে আবার অফিস রুমে বসল। আজ এখানে আসার একটা কারণ আছে। স্বার্থ আজ ভাইয়ের সাথে দেখা করতে এসছে এখানেই। দুজন কি ফুসুর ফুসুর করে বোঝা বড় মুশকিল। খানিকক্ষণ পর অর্ণ এবং স্বার্থ ঢুকল রুমে। দেখল নিশা পায়ের উপর পা তুলে খাওয়ায় ব্যস্ত। অর্ণ কপাল কুচকে বোনের বাচ্চামি দেখল। স্বার্থ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। নিশা চোখ তুলে তাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমাদের খাবার নিয়ে এসেছি। অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে হাঁটু গেড়ে বসল নিশার সামনে। নিশার নাক মুছে দিয়ে বলল, এভাবে কে খায়? এখনো বাচ্চা তুই? নিশা গাল ভরে হাসল, বলল, তোমার কাছে তো আমি সবসময় বাচ্চা, তাই না? অর্ণ হঠাৎ হেসে ফেলল। নিশার নাক টেনে দিয়ে বলল, তুই কেন এসেছিস? মা পাঠালো, তোমার বউ তো বাড়ি নেই, তাই আমিই নিয়ে এলাম। স্বার্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের কাণ্ড দেখে ফুঁসে উঠল। দাঁত কটমট করে বলল, এখানে যে আমিও আছি সেদিকে কারণ নজর আছে? অর্ণ চোখ তুলে তাকালো। তোকে নিয়ে এখন কোলে নিয়ে বসাবো? দরকার হলে তাই করবি। এই নিশু, তোর সমস্যা কি? কল দিলে ধরিস না কেন? নিশা কটমট করে তাকিয়ে বলল, দুদিন যেখানে থেকে এসেছিলে সেখানেই যাও। আরে ভাই, আমি ছোট মামার ফ্ল্যাটে ছিলাম, আলিশাদের ফ্ল্যাটে ছিলাম না। নিশা কোনো কথা বলল না। স্বার্থর সাথে কথা বলার মুড চলে গেছে। সে উঠে দাঁড়ালো, অর্ণর দিকে হাত বাড়িয়ে বলল, টাকা দাও ভাইয়া। অর্ণ কপাল কুচকে বলল, দুদিন আগেও টাকা নিলি, এত টাকা দিয়ে করিস কি? নিশা বলল, তুমি জানো মেয়েদের জিনিসের কত দাম? একটু মার্কেটে গিয়ে দেখ, লাখ টাকায়ও কিছু হবে না। তোর ঘর ভর্তি জিনিস, তবুও আরও লাগে। এখন থেকে টাকা পাবি না, আমার সব টাকা তুই খেয়ে শেষ করে দিলি। তুমি কি আমাকে খোঁটা দিচ্ছ ভাইয়া? স্বার্থ মাঝখান থেকে বলল, এত আটা ময়দা মেখে লাভ কি? সেই দিন শেষে আমার ঘরে গিয়ে আটা দিয়ে রুটি বানাতে হবে। বিকেলবেলায় বাড়ির সবাই ড্রয়িং রুমে আলোচনায় বসেছেন। হাসান বংশের বড় নাতি, তার বয়স হচ্ছে, বিয়ে শাদী নিয়েই মূলত এই আলোচনা। নাজনীনেরও বয়স হচ্ছে। বড় ভাইকে বিয়ে না দিয়ে তো আর ছোট ভাইকে বিয়ে করানো যায় না। আবার নিধির বিয়ের সম্বন্ধ আসছে। শুধুমাত্র হাসানের জন্য নিধির ব্যাপারটা আগানো যাচ্ছে না। কথা হচ্ছে পরশু হাসানের জন্য মেয়ে দেখতে যাবেন তারা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সপ্তাহে বিয়ের আয়োজন করা হবে। কায়নাত ফ্লোরে বসে আছে বোনদের সাথে। সোফায় সব বড় মানুষ। হাসান চুপচাপ বসে আছে। বিয়ে নিয়ে তার মাথা ব্যথা নেই। আসগর চৌধুরী অনেক ভাবনা চিন্তা করে বললেন, তাহলে পরশু আমরা মেয়ে দেখতে যাব। পরিবারের অবস্থা নিয়ে তোমার কোনো আপত্তি আছে হাসান? হাসান মাথা ঝাঁকিয়ে বলল, আমি আমার স্ত্রীর সাথে সংসার করব, তার পরিবারের সাথে নয়। যাই করেন শুধু আমার অর্ধাঙ্গিনী যেন ভদ্র পরিবারের হয় এবং সাংসারিক।
বিশ্বাস রাখো। আলোচনা সেখানেই ভেঙে গেল। সন্ধেবেলায় কায়নাত দৌড়ে খাদে এলো, শুকনো জামাকাপড় নিয়ে নিজের ঘরে এসে সেগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিল। চাঁদের আলো বাগানে গাছের ছায়া তৈরি করেছে। কায়নাত একা একা নিজের ঘরের বারান্দায় বসেছিল, হাতের মুঠোফোনে চোখ, কিন্তু মন যেন দূরে। মনে পড়ছে অর্ণর কথা, তার গম্ভীর মুখ আর চোখের চাহনি। ঠিক তখনই পেছন থেকে নিধির কণ্ঠ ভেসে এলো, এই চাঁদের আলো দেখছিস না, নাকি অর্ণ ভাইয়ের মুখ কল্পনা করছিস? কায়নাত একটু হেসে চোখ মুছে, চুপ করো তো, সব বোঝো কিভাবে তুমি? নিধি পাশে বসে বলে, বোকার হাড্ডি, তোর মুখটাই তো বলে দিচ্ছে যেন কারুর মন খারাপ হলে তার গাল দুটো একটু ফুলে যায় আর চোখে একটা নদী জলজল করে। তুই কি ভাবিস আমি বুঝি না? কায়নাত চোখ সরিয়ে নিয়ে বলে, উনি তো কখনো বোঝে না আপু, আমি উনার জন্য কতটা ভাবি, কতটা ভালো, কিন্তু উনার চোখে আমি যেন একটা দায়িত্ব, বোঝা, ভালোবাসা তো না। নিধি হালকা ধমক দিয়ে বলে, তুই আবার এইসব ভাবছিস? উনি না বুঝলে তোকে কেউ বুঝবে না? দেখ, আমি তোর বড় বোনের মতো, তুই যখন এইভাবে হাঁ করে তাকিয়ে থাকিস ভাবিস না আমি বুঝি না। কায়নাত একটু কাঁদো কাঁদো গলায় বলে, আমি কেবল চেয়েছিলাম উনি একবার বলুক তুমি আমার আপন। তুমি বুঝবে না কি কষ্ট হয় যখন কেউ পাশে থেকেও দূরে থাকে। এই বাড়ির সব কিছুর সাথে উনি জড়িয়ে, কিন্তু আমার সাথে কিছুই না। নিধি একটু সিরিয়াস গলায় বলে, শোন, তুই দাদির বাড়িতে আছিস তো, এই সময়টা নিজের জন্য রাখ, নিজেকে একটু ভালোবাসবো কামে। যে তোকে এখন বুঝতে পারছে না সে একদিন খুব করে খুঁজবে তোর হাসি, তোর ঝগড়া, তোর কান্না, সব কিছু। আর তখন আমি পাশে দাঁড়িয়ে হাসব, বলবো, বুঝেছেন এখন কায়নাতকে? কায়নাত হেসে উঠে নিধিকে জড়িয়ে ধরে। কায়নাত হালকা হাসি দিয়ে বলে, তোমরা না থাকলে কে জানে আমি কবে ভেঙে পড়তাম। ভেঙে পড়তে দেব না তো, কারণ তুই আমার প্রিয়তমা বোকা বোন। আর একদিন তুই হাসবি, তোর নিজের মতো করে, নিজের জায়গা থেকে। আকাশের তারা তখনও ঝিকমিক করছে। নিঃশব্দ রাতের মাঝখানে দুই বোনের বন্ধনে আলো ফুটে ওঠে। কায়নাত নিধির বুকে অমন করেই পড়ে থাকে, যেন নিজেকে একটু বোঝাতে চাইছে, আমারও কেউ আছে। রাত তখন গভীর, চারপাশ গুমোট গুমোট ভাব। কায়নাত তাহাজ্জুদ নামাজ পড়েছে আজ। বিছানায় শুয়ে চোখ বুঝতেই ঘুম টেনে নিয়ে গেল। বাড়ির সবকটা আলো নিভে গেছে, শুধু কায়নাতের ঘরের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। একটা নিস্তব্ধতা, যেন রাতেরও নিঃশ্বাস থেমে গেছে। ঘুমন্ত কায়নাত এক পাশে ফিরে শুয়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস স্থির, মুখটা শান্ত, যেন স্নিগ্ধতার প্রতিমা। হঠাৎ, একদম হঠাৎ করেই থমথমে এই শান্ত পরিবেশে কারোর গানের দুটো লাইন ভেসে এলো। কত কত রাত জেগেছি তোকে খোঁজার ছল, আজকে হঠাৎ ঘুম ভাঙালি, ছিলি কোথায় বল। কায়নাত সেই মধুর কণ্ঠস্বর শুনতে পেল না, তবে অস্বস্তি নিয়ে খানিক ছটফট করল। কড়া সিগারেটের গন্ধে খুক্ষু করে কেশে উঠল। পিটপিট করে চোখ খুলে উঠে বসল বিছানায়। ঘুম জড়ানো চোখে সামনে তাকাতেই শ্বাস আটকে এলো, দৃষ্টি স্থির হল। সামনে সামনে অর্ণ চেয়ারে বসে সিগারেট ধরে রেখেছে ঠোঁটে। এটা স্বপ্ন নাকি সত্যি? কায়নাত ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। এত রাতে অর্ণ আসবে কোথা থেকে? আবঝা আলোয় অর্ণর ক্লান্ত আখিজোড়া স্পষ্ট দেখা যাচ্ছে। কায়নাত কম্পিত, ভয় জড়ানো কণ্ঠে বলল, কে ওখানে? কোনো জবাব এলো না। কায়নাত বিছানা হাতড়ে ফোন হাতে নিয়ে লাইট জ্বালালো। সামনের দিকে লাইট ধরতেই দেখল সত্যি অর্ণ বসে আছে। কায়নাতের রুহুর পানি শুকিয়ে এলো। এত রাতে এই লোক কি করে এখানে? আপনি এখানে কিভাবে? অর্ণ উঠে দাঁড়ালো। ঘরের লাইট অন করে দিতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল। কায়নাত চোখ বড় বড় করে তাকায়। আপনি খুলনায় কেন? অর্ণ গম্ভীর দৃষ্টি মেলে বলে, অনেক টায়ার্ড আমি, ঘুমাবো। কায়নাত বিছানা থেকে উঠে দাঁড়ালো, বলল, আপনার দাদার বাড়ি আপনি ঘুমাবেন, মানা করার আমি কে? আমি এখানে ঘুমাবো। কায়নাত অর্ণর চোখে চোখ রাখল, শক্ত কণ্ঠে বলল, বউকে যখন মানেনি না তখন একই বিছানায় তার সাথে ঘুমাবেন কি করে? অর্ণ ঠোঁটের সিগারেট হাতে নিয়ে কায়নাতের নিকট এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলে, বউ হিসেবে মানিনি বলেই তো আপনি এখনও আমার ঘরে আছেন ম্যাডাম। কারণ যেদিন আপনাকে সত্যি বউ হিসেবে মেনে নেব
সেদিন আপনি অন্য কারো কথা ভাবতেও পারবেন না। ঠিক আয়নায় চোখ রাখলে আমার ছায়া ছাড়া কিছুই দেখবেন না। কায়নাত অর্ণর কথা বুঝতে পারেনি, তবে জ্বলন্ত সিগারেট নিয়ে অর্ণ নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভীতু হলো তার নজর। পিছিয়ে যেতে যেতে বলল, আপনি কাছে আসবেন না। অর্ণ কায়নাতের অতি নিকটে চলে আসে। ওড়নহীনা কায়নাতকে দেখে সে কায়নাতের বদন পানে তাকায়। হাত বাড়িয়ে কায়নাতের ঘাড়ের পেছন দিক দিয়ে শক্ত করে আঁকড়ে তাড়ে। কায়নাত ভয়ে অথচ শক্ত কণ্ঠে বলে, দূরে সরুন প্লিজ, আমার সাথে নাটক করবেন না। আপনি চেয়েছেন আলাদা হবেন, আমিও মেনে নিয়েছি, তাই দয়া করে নতুন করে কোনো কাহিনী গড়বেন না আমার সাথে। অর্ণর চোয়াল শক্ত, চোখে গভীর রাগ, মনে হচ্ছে জ্বলে যাচ্ছে চোখ দুটো। অর্ণ কায়নাতের চোয়াল চেপে ধরে বলে, তোর দেহের প্রতি লোভ থাকলে এখন অবধি অক্ষত থাকতি না তুই। তোর দেহই যদি আমার লাগতো তাহলে বিয়ের দিনই তোর এমন হাল করতাম, নিজের চেহারা দেখতেই তোর ঘৃণা লাগতো। তোর ডিভোর্স চাই না, পেয়ে যাবি। আর একটা কথা মনে রাখবি, দেহের চাহিদা থাকলে মেয়ের অভাব নেই।